আজকে আমরা নতুন অধ্যায় শুরু করতে যেতেছি। অধ্যায়ের নাম হচ্ছে তাপ সঞ্চালন। সঞ্চালন শব্দের একটা সমার্থক শব্দ হইতেছে পরিবহন। বিভিন্ন রকমের পরিবহন সম্পর্কে আমরা পরিচিত আছি, যেমন গাজীপুর পরিবহন, এনা পরিবহন, শ্যামলী পরিবহন, এসএ পরিবহন, সাধারণ পরিবহন, এগুলোর নাম আমরা শুনছি, তাই না? যেমন দেখো, এই যে গাজীপুর পরিবহন, গাজীপুর পরিবহনের কাজ কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানুষকে পরিবহন করে নিয়ে যাও, তাই না? তুমি যদি ডেট গেটের সামনে থেকে ওঠো, তোমাকে সে পরিবহন করে কোথায় নিয়ে যাবে? চৌরাস্তা নিয়ে যাবে, ঢাকা নিয়ে যাবে। তাহলে কি করবে সে? এই যে গাজীপুর থেকে সে ডেটের সামনে থেকে কি করতেছে? এক জায়গা থেকে সে আরেক জায়গায় মানুষটাকে ট্রান্সফার করতেছে, পরিবহন করে নিয়ে যেতেছে। তারপরে আমরা কি পড়ছি? যে এসএ পরিবহন নাম শুনছি, সুন্দরবন পরিবহন নাম শুনছি, তাই না? এই এসএ পরিবহন, সুন্দরবন পরিবহন কি করে? তোমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সে কি করে? তুমি একটা জেলা থেকে তুমি পাঠাবা, অন্য একটা জেলা তুমি সেটা কি করবা? গ্রহণ করবে। মানে সে কি করতেছে? তোমার প্রয়োজনীয় জিনিসপত্র একটা জেলা থেকে অন্য একটা জেলা সে ট্রান্সফার করতেছে। তারপরে আমরা দেখছি যে ট্রাকের মধ্যে লেখা থাকে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ পাঁচশো, দেখছো না? এর কাজ কি? একটা মানে দেশের বিভিন্ন জেলার মধ্যে কি করে? সে একটা জেলা থেকে অন্য একটা জেলায় বিভিন্ন মালামাল সে ট্রান্সফার করে। সবজি হইতে পারে, চাল হতে পারে, বিভিন্ন রকমের দ্রব্যাদি যেই কোনো কিছু হতে পারে, সে কি করে? একটা জেলা থেকে অন্য একটা জেলায় ট্রান্সফার করে। মানে কাজই হইতেছে একটা জেলা থেকে অন্য একটা জেলায় নিয়ে যাওয়া। পরিবহন মানে কি? এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করা। এবং তুমি কি পরিবহন করবে? দেখো তো, তাপ সঞ্চালন মানে কি? তাপ পরিবহন। তাই তুমি কি করবা? একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় তাপটা পরিবহন করে নিয়ে যাবা। আমরা তিনটা উপায়ে তাপকে পরিবহন করতে পারি, মানে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় তাপকে পাঠাতে পারি। পরিবহন, পরিচলন, বিকিরণ। মানে এটাকে ইংরেজিতে বলে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। আচ্ছা, কথা হচ্ছে আমরা আচ্ছা একটা চিত্র দেখি। আমাদের কাজ হচ্ছে তাপকে পরিবহন করে নিয়ে যাওয়া। আমরা কি করলাম? চুলা জ্বালাই দিলাম, ঠিক আছে? চুলা জ্বালাই কি করলাম? এরকম একটা মনে করো যে রড, রডের একটা বার আর কি। সেটা কি করলাম? ধরো যে একটা রডের বার কি করলাম? চুলা জ্বালায় কি করলাম? একটা প্রান্ত চুলার উপর ধরে রাখলাম, এই প্রান্ত আমি হাত দিয়ে, এই প্রান্তটা আমি চুলার উপর ধরে রাখলাম। যদি ধরে রাখি দেখো তো কি হবে? আমি যদি এরকম ভাবে ধরে রাখি, চুলার উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতটা কিন্তু গরম হয়ে যাবে না। আমি যদি কিছুক্ষণ সময় ওয়েট করি, ধরো যে আমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যদি ওয়েট করি, তাহলে দেখা যাবে কি আমি আগুন দিছি কিন্তু এই প্রান্তে, কিন্তু আমার হাতের এই প্রান্ত কিন্তু আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে। আচ্ছা, হাতের এই প্রান্তটা আমার কেন গরম হবে? আমি তো তাপ দিছি এই প্রান্তে, তাহলে এই প্রান্তটা কেন গরম হলো? কারণ কি, অবভিয়াসলি আমার এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপটা পরিবহন হয়েছে। তাপ দিছি আমি এই প্রান্তে, সেই তাপটাকে সে কি করছে? পরিবহন করতে 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 আমার হাতে নিয়ে আসছে, তাই না? তো যেহেতু আমার হাতটা গরম হচ্ছে, তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপটা পরিবহন হয়েছে। তো এই যে তাপটা যে পরিবহন হবে, কতটুকু তাপ পরিবহন হবে, সেটা আমরা ইউলারের সূত্র থেকে পাই। ঠিক আছে? কিভাবে পাই? দেখুন, যেমন ধরো আমি কি করছি, এই প্রান্তটা চুলার উপর রাখি, তাহলে এই চুলার উপরে যদি রাখি, চিন্তা করো এই প্রান্তটা একটু বেশি পরিমাণ গরম হবে না? বেশি পরিমাণ গরম হবে। এখানে তাপমাত্রা বেশি, ধরলাম θ1। এখন ধরো এইখানে আমি যে দিয়া রাখছি প্রান্তটা, এই প্রান্তটা অনেক গরম হচ্ছে, কিন্তু আমি হাত দিয়ে যে প্রান্তটা ধরে রাখছি, এইখানে যতটুকু গরম হবে, আমার হাত কি ততটুকু গরম হবে কোনোদিনও? কোনোদিনও কিন্তু ততটা গরম হবে না। এইখানে যদি তাপমাত্রা 100 ডিগ্রি থাকে, আমার হাতে হাতে থাকবে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। কখনোই কিন্তু তুমি 100 ডিগ্রি পাবা না। তার মানে কি, তুমি যে হাত দিয়ে ধরে রাখছো এই প্রান্তটা কিন্তু তুলনামূলক একটু ঠান্ডা হবে। এটা তাপমাত্রা আমি ধরলাম θ2, এটা হচ্ছে কম তাপমাত্রা, আর এটা হচ্ছে বেশি তাপমাত্রা। তাহলে আমি যে রড, লোহার রডটা নিছি বা লোহার বারটা নিছি, তার ক্ষেত্রফল ধরলাম আমি এ, আর রডটা ধরো যে ডি পরিমাণ লম্বা একটা রড নিছি। এই যে কি করছি আমি, এটার মধ্য দিয়ে তাপটা পরিবহন করছি কিউ পরিমাণ তাপ। তো কতটুকু তাপ আমাদের এই θ1 থেকে θ2 পর্যন্ত, মানে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশন পর্যন্ত কতটুকু তাপ পরিবহন হবে, সেটা আমি কিসের থেকে পাই? ইউলারের সূত্র থেকে পাই। ইউলারের সূত্র কি বলছে? যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কতটুকু তাপ পরিবহন হবে, মানে তাপ পরিবহনের হার, কিসের মান?
তাপ পরিবহনের হার সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে কার হবে? সমানুপাতিক হবে দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের এবং ক্ষেত্রফলের। কি লিখছি? আমাদের কি করছি, লোহার রড আমি যখন চুলার উপরে রাখছি তখন এক প্রান্ত ছিল, যে প্রান্তটা আমি চুলার উপরে রাখছি প্রান্ত ছিল বেশি গরম, এইটাকে আমি 1 নাম্বার পয়েন্ট করছি। আর আমার হাতের যেখানে ধরে রাখছি ওই প্রান্তটা তো তাপ আস্তে আস্তে কম হবে, কারণ কি এটা বেশি তাপ পাবে, বেশি তাপ পেলে এটা বেশি গরম হবে। তাহলে কি হবে, এই বেশি তাপ থেকে কম তাপের দিকে কি হবে, তাপটা প্রবাহিত হওয়া শুরু করবে। ঠিক আছে, এবং এইখান থেকে তাপ প্রবাহিত হওয়া শুরু করছে, তাহলে এখানে যতটুকু তাপ ছিল এখানে কিন্তু কখনোই ততটুকু তাপ পাওয়া যাবে না, তার সাথে একটু কম পাওয়া যাবে। তাপ এখান থেকে এখানে পরিপূর্ণ এখানে গেল, তাহলে এখানে আমি তাপ পাইছি কম, যেটাকে আমি θ2 দ্বারা ডিনোট করছি। বুঝতে এই প্রান্ত থেকে মানে 1 নাম্বার প্রান্ত থেকে 2 নাম্বার প্রান্তে কতটুকু তাপ পরিবহন হবে, সেই তাপ পরিবহনের হার কি হবে, সমানুপাতিক হবে। কার সমানুপাতিক হবে? এই যে দুইটা প্রান্ত মানে 1 নাম্বার প্রান্ত আর 2 নাম্বার প্রান্ত, দুইটা প্রান্তে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে। আর কিসের সমানুপাতিক হবে? ক্ষেত্রফলের সমানুপাতিক হবে। সমানুপাতিক হবে দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের এবং ক্ষেত্রফলের। আর কি হবে? ব্যস্তানুপাতিক হবে মধ্যবর্তী দূরত্বের। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর প্রান্ত থেকে 2 নম্বর প্রান্তে কতটুকু তাপ পরিবহন হবে, সেই তাপ পরিবহনের হারটা সমানুপাতিক হবে দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের এবং এর ক্ষেত্রফলের। কতটুকু ক্ষেত্রফল দিয়ে আমি তাপটা প্রবাহিত করছি। আর কি হবে? ব্যস্তানুপাতিক হবে কতটুকু? মধ্যবর্তী দূরত্বের। তাহলে আমি ধরলাম কিউ পরিমাণ তাপ আমাদের পরিবহন হচ্ছে, আমরা বলছি কি তাপ পরিবহনের হার, তার মানে কিউ বাই টি সমানুপাতিক হবে কার? দুইটা প্রান্তের তাপমাত্রার পার্থক্যের। আচ্ছা, তাপমাত্রা পার্থক্য মানে কি? বড় তাপমাত্রা মানে ছোট তাপমাত্রা না? তাহলে বড় তাপমাত্রা θ1, ছোট তাপমাত্রা θ2, তাহলে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। আর কি হবে? এরিয়ার সমানুপাতিক। আর কি হবে? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ভাগ। কি হবে ব্যস্তানুপাতিক? দূরত্বের ব্যস্তানুপাতিক। যদি আমরা সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই তাহলে কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে না? তো ধ্রুবক হিসেবে আমরা এখানে আনছি কে, কে এ θ1 মাইনাস θ2, মানে এটাকে সামনে লিখছি, আর এই যে নিচে টিটা ছিল, টিটা এখানে আমি ভাগটাকে গুণ করে দিলাম। তাহলে q = k a θ1 মাইনাস θ2 * t ডিভাইডেড বাই d। এটা আমাদের কতটুকু তাপ পরিবহন হবে সেই তাপ পরিবহনের সূত্র। এটা হলো ইউলারস ফর্মুলা, ইউলারের সূত্র। ঠিক আছে, এখানে k মানে আমরা কি বলছি? k মানে তাপ পরিবহনাঙ্ক। তাপ পরিবহনাঙ্ক মানে কি? তাপ পরিবহন করার ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল। আমি কি করলাম? কি করলাম? এরকম ধর যে ক্ষেত্রফল নিলাম আমি 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার আমি ক্ষেত্রফল নিলাম। আমি যদি দূরত্ব নেই মানে লেন্থ নেই, যদি নেই 1 মিটার, তারপরে এই প্রান্তের তাপমাত্রা θ1 এর তাপমাত্রা যত হবে, θ2 এর তাপমাত্রা যদি তার সাথে 1 ডিগ্রি কম হয়, মানে তাপমাত্রা পার্থক্য যদি একক হয়, আমি যদি একক ক্ষেত্রফল নেই, একক দূরত্ব নেই, তাহলে প্রতি একক সময় যতটুকু তাপ আমাদের 1 নাম্বার প্রান্ত থেকে 2 নাম্বার প্রান্তে পরিবহন হবে সেটাকে আমরা বলছি তাপ পরিবহনাঙ্ক, মানে তাপ পরিবহন করার ক্ষমতা। কি হইতে হবে শর্তগুলা? একক ক্ষেত্রফলের একটা জিনিস নিতে হবে, তার পুরুত্ব নিতে হবে একক, মানে যদি আমরা এম কেসে করি তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল লাগবে, দূরত্বের মান মানে ডি এর মান হতে হবে 1 মিটার, তাপমাত্রা পার্থক্য মানে θ1 মাইনাস θ2 এর মান হতে হবে 1, সময় নিতে হবে 1 সেকেন্ড। মানে সবগুলো যদি একক পজিশনে যায় তাহলে কি করবে? সে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে যতটুকু তাপ পরিবহন করতে পারবে সেটাকে সে বলছে তাপ পরিবহন করার ক্ষমতা বা তাপ পরিবহন
নাঙ্ক, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করা হয়। তুমি চিন্তা করো, তুমি প্রথমে কি করছো, একটা রড নিছো, একটা রড নিছো, রডে কি করছো, তুমি চুলার উপর রাখছো, রডটা যতটুকু তাড়াতাড়ি গরম হবে, রডটা কি ছিল, লোহার ছিল, এখন তুমি লোহার বদলে যদি তামার একটা এরকম বার নাও, তামার বারটা কি সেম পরিমাণ তাপ পরিবহন করবে? দেখা যায় লোহার রডটা যদি 1 মিনিট সময় লাগে এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ আসতে, তামা হয়তো দেখা যাবে 1 মিনিটের জায়গায় হয়তো তার 50 সেকেন্ড সময় লাগছে। যদি তুমি এখানে 10টা নিয়ে আসো, দেখা যাবে 1 মিনিটের জায়গায় 1.5 মিনিট সময় লাগছে। যদি তুমি অন্য আরেকটা জিনিস নিয়ে আসো, তাহলে কি সময়টা বিভিন্ন রকম লাগতেছে না? তার মানে অ্যালুমিনিয়াম যতটুকু তাপ পরিবহন করার ক্ষমতা রাখে, লোহার কি তাপ পরিবহন করার ক্ষমতা ততটুকু আছে? বা লোহার যতটুকু আছে, তামার কি ততটুকু আছে? যে তাপ পরিবহন করার ক্ষমতা, এটা কি চেঞ্জ হইতেছে না সবসময়? কার উপর চেঞ্জ হইতেছে? ম্যাটেরিয়ালের উপর চেঞ্জ হইতেছে। তামার একরকম তাপ পরিবহন করার ক্ষমতা, লোহার একরকম তাপ পরিবহন করার ক্ষমতা, দস্তার একরকম তাপ পরিবহন করার ক্ষমতা। তার মানে ম্যাটেরিয়াল যদি চেঞ্জ হয়, আমাদের তাপ পরিবহন করার ক্ষমতাটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিউ মানে কি বুঝাইছি? তাপ। কিউ মানে কি? তাপ। কে মানে তাপ পরিবহন করার ক্ষমতা, এ মানে ক্ষেত্রফল, থিটা ওয়ান মানে তাপমাত্রা, থিটা টু মানে তাপমাত্রা। থিটা ওয়ান মানে বেশি তাপমাত্রা, থিটা টু মানে কম তাপমাত্রা, টি মানে সময়, ডি মানে মধ্যবর্তী দূরত্ব। তাহলে কিউ ইকুয়াল টু এখানে তাপ, এ মানে ক্ষেত্রফল, টি মানে সময়, ডি মানে দূরত্ব অথবা পুরুত্ব। পুরুত্ব যেটা মনে করো, দূরত্ব বা পুরুত্ব মানে কতটুকু লেন্থ দিয়ে তাপটা পরিবহন হইতেছে। আর থিটা থিটা টু মানে তো লিখে দিছি, বেশি তাপমাত্রা কম তাপমাত্রা। তাহলে এই অধ্যায়ের সূত্র একটাই, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কতটুকু তাপ পরিবহন হবে, কিউ পরিমাণ তাপ পরিবহন হবে। কিউ ইকুয়াল টু কি? কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইনটু টি ডিভাইডেড বাই ডি। এখন এই কে এর একক নিয়ে একটু ঝামেলা হবে। কে মানে তাপ পরিবহনাঙ্ক, তো তাপ পরিবহনাঙ্কের এককটা কি হয় সেটা আমি একটু দেখি। আচ্ছা, এখান থেকে দেখো, আমি যদি কে টাকে যদি রাখি, তাহলে কি লেখা যাবে? কে ইকুয়াল টু কিউ ডি ডিভাইডেড বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইনটু টি, তাই না? মানে কে টাকে রাখছি, এটাকে এখানে গুণ করছি আর বাকিটুকু এখানে ভাগ করে দিছি। তাহলে কিউ মানে তো তাপ, আমরা যদি সিজিএস একক করি, তাপের একক কি হবে? ক্যালোরি। ডি মানে দূরত্ব, কতটুকু দূরত্ব দিয়ে তাপটা পরিবহন হচ্ছে, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তাহলে একক হবে সেন্টিমিটার। এরিয়ার একক সেন্টিমিটার স্কয়ার। তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড, আর সময়ের একক সেকেন্ড। তার মানে হইতেছে কি? ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড। এটা কি এককটা অনেক বড় না? এই কারণে এই এককটা শর্টকাটে লেখে সিজিএস একক। ঠিক আছে, তো প্রশ্নে যদি আমাদের কে এর মান যেমন 0.9 সিজিএস একক বলে দেয়, তাহলে ভয় পাওয়ার দরকার নেই যে সিজিএস একক আবার কেমন একক। এই এককটা অনেক বড়, এই কারণে তার একটা শর্টকাট সিজিএস একক লেখার অনুমতি তারা দিয়েছে। ঠিক আছে, তা আমরা চাইলে এই উপরেরটাও লিখতে পারবো, আমরা চাইলে নিচের যেটা সিজিএস একক লেখা সেটাও লিখতে পারবো। ঠিক আছে, অন্য কোনো অধ্যায় কিন্তু এরকম লেখা যাবে না। যেমন কি বেগের একক তুমি লেখলা এমকেএস একক, এটা কিন্তু হবে না। বেগের একক কি? এমকেএস একক হলে মিটার পার সেকেন্ড, যদি সিজিএস একক হয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। ওইটার ক্ষেত্রে কিন্তু আমার সিজিএস একক লেখার কোনো অপশন নাই। শুধুমাত্র এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার কে এর মানটা ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড, এই এতটুকুর বদলে তুমি সিজিএস একক লিখতে পারো, এতটুকু আমাদের অনুমতি আছে। টাইপের 1 নম্বর অঙ্কটা দেওয়া শুরু করতেছি। দেখো এখানে কি বলছে, 30 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব খণ্ডকে এর এক প্রান্তে 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প চালিয়ে এবং অপর প্রান্তে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে স্থির রাখা হলো, প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে? এখানে কিন্তু আমরা একটা চিত্র আঁকি, প্রশ্ন পড়ার সাথে সাথে যদি চিত্র আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কি বলছে, 30 সেন্টিমিটার দীর্ঘ এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটু ধাতব খণ্ড। এবার একটা ধাতব খণ্ড নিলাম, ধাতব খণ্ডটা বলছে 30 সেন্টিমিটার দীর্ঘ, এখান থেকে এখানে দূরত্ব আছে 30 সেন্টিমিটার, আর এটা আর এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার।
এই প্রশ্ন সম্ভবত আর এর মান এখানে 8 সেন্টিমিটার সম্ভবত হবে সম্ভবত। যাই হোক, একটু ক্যালকুলেশন করে দেখি, আমরা সম্ভবত একটু ডাটা মিস্টেক আছে, আর এর মানটা একটু চেঞ্জ হবে হয়তো। যাই হোক, আমরা যেভাবে আছে সেভাবে দেখি, প্রশ্নের সাথে আমাদের মানে অ্যান্সার সাথে আমাদের মিলানোর দরকার নেই, যা হবে তাই। দিলাম যে যেটা দেওয়া আছে সেটা দিলাম যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা রড আছে, ধাতব খণ্ড আছে, এবার হচ্ছে এক প্রান্তে 100 ডিগ্রি সুতার বাষ্প চালিয়ে আমি কি করলাম, এখান থেকে আমি তাকে তাপ দেওয়া শুরু করলাম। কতটুকু তাপ দেবো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি বাষ্প চালনা করবো। 100 ডিগ্রি তাপমাত্রা যদি এখানে আমি বাষ্প চালনা করি, এই প্রান্তটা কি গরম হবে না বেশি? এই প্রান্তের আমি তাপমাত্রা কত পেলাম? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই প্রান্ত কি করছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প চালনা করছি, আর এই প্রান্তটাকে ঠান্ডা রাখার জন্য কি করছি? এই প্রান্তে একটা বরফ খণ্ড রেখে দিয়েছি। বরফ খণ্ডের তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সেটাই বলছে যে এর এক প্রান্তে 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প চালিয়ে এবং অপর প্রান্তকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে স্থির রাখা হলো। তাহলে এই প্রান্তে আমি তাপ দিতেছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই প্রান্তটাকে ঠান্ডা রাখার জন্য কি করছি? 0 ডিগ্রি তাপমাত্রা একটা বরফ খণ্ড এখানে ধরে রাখছি। প্রশ্ন আমাকে বলছে তাহলে প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে। এখন কথা হইতেছে বরফটা কেন গলবে? বরফ আমি ধরছি এই জায়গায়, তাপ দিতেছি এই জায়গায়, তাহলে বরফটা কেন গলবে? দেখো এখানে আমি এই প্রান্তটার সাথে কি করছি? বরফ খণ্ডটা আমি আটকে রাখছি, তাই না? তাহলে এই প্রান্তে দেখো চিন্তা করতে, এই প্রান্তে কিন্তু তাপমাত্রা কত হবে? এখানে বরফ খণ্ডটা ধরে রাখতে মানে কি, এটা তাপমাত্রা কত হবে? বরফ খণ্ডের তাপমাত্রা যত, এটা তাপমাত্রা কত? আমরা আমাদের থিটা 2 এর মান দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই প্রান্তে আছে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই প্রান্তে আছে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হবে? এক প্রান্তে তাপমাত্রা বেশি, আর প্রান্তে তাপমাত্রা কম। তাহলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ পরিবহন হওয়া শুরু করবে, তাই না? আচ্ছা, এই প্রান্ত থেকে এই প্রান্তে কি তাপ যাবে না? তো প্রশ্ন বলছে 1 মিনিট সময় পরে এখানে কতটুকু বরফ গলবে সেটা বের করো। 1 মিনিটের মধ্যে কতটুকু বরফ গলবে? তাহলে 1 মিনিটের মধ্যে বরফটা গলবে, বরফটা যদি আমি গলাতে চাই তাহলে তাপ দেওয়া লাগবে না? সেই তাপটা কে দিবে? এই যে এইখান থেকে পরিবহন করে নিয়ে আসবে। তার মানে 1 মিনিটে এই প্রান্ত থেকে এই প্রান্তে যতটুকু তাপ চলে আসবে পরিবহন হয়ে, সেই তাপটা কি করবে? বরফটা গলাবে। তো বরফ তো আবার পরে গলাবে, আমাদের টেন্ডেন্সি কি, কাজ কি, যে এই প্রান্ত থেকে এই প্রান্তে 1 মিনিটে কতটুকু তাপ পরিবহন হয়ে আসে সেই তাপ পরিবহনের মানটাকে বের করা। আমি যদি তাপের মান যদি বের করতে পারি, তারপরে কি তাপ দিয়ে কি করবো? বরফটাকে গলাবো। আমরা আগে দেখি কতটুকু তাপ পরিবহন হয়ে আসে সেই তাপের মানটাকে বের করি। তাহলে কিউ পরিমাণ তাপ পরিবহন হবে, কিউ মানে কি, কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে এর মান দেখো দেওয়া আছে 0.9 সেলসিয়াস একক। কে এর মান 0.9। এরিয়া আমাদের কি দেওয়া আছে দেখো তো, এটা রেডিয়াস দেওয়া আছে না? তাহলে এরিয়া মান কি? পাই আর স্কয়ার, পাই ডি স্কয়ার বাই 4 যে কথা, পাই আর স্কয়ার একই কথা। তাহলে পাই ইনটু আর স্কয়ার মানে 4 স্কয়ার, থিটা মাইনাস থিটা 2 তার মানে 100 মাইনাস 0। টি মানে কতটুকু সময় দেখো তো, বলছে কি প্রতি মিনিটে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে সময়ের মান 60 সেকেন্ড। আর ডি মানে কতটুকু দূরত্ব দিয়ে তুমি তাপ পরিবহন করতেছো, তাপ তুমি দিতেছো এই প্রান্তে, তাপটা পৌঁছাইতেছে এই প্রান্তে, তাহলে কতটুকু তাকে দূরত্ব অতিক্রম করতে হবে? 30 সেন্টিমিটার। তার মানে ডি এর মান আছে 30 সেন্টিমিটার। এখানে করলে যতটুকু হয় তত ক্যালোরি দাও। আমাদের তো ক্যালকুলেটর নাই, তোমরা একটু দেখো ক্যালকুলেশন করে কতটুকু হয়। তাহলে দেখো এইখানে যত ক্যালোরি তাপ হচ্ছে সেই প্রান্ত কি 1 মিনিট পরে দেখতেছি যে আমার এই প্রান্তটায় এই কিউ পরিমাণ তাপ জমা হয়েছে, তাই না? এই কিউ পরিমাণ তাপ এখন কে পাবে? বরফ পাবে। তো বরফ যদি তাপ পায় তাহলে কি হবে? তার তাপমাত্রা পরিবর্তন করবে, এবং সরাসরি তো সে তাপমাত্রা পরিবর্তন করতে পারবে না। তাপমাত্রা যদি পরিবর্তন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? গলতে হবে। প্রশ্ন আমাকে বলছে কি প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে, তার মানে বরফটাকে জাস্ট আমার গলাইতে হবে। তাহলে আমার কিউ পরিমাণ তাপ যদি তাকে আমি দিই, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা যে বরফটা ছিল সেটা কি হয়ে যাবে? 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? হয় না। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি জানি? ml। কিউ যেই কথা, এইচ কিন্তু একই কথা। কিউ আর এইচ দুইটাই এক। তুমি চাইলে এখানে কিউ লিখতে পারো, তুমি চাইলে এইচ ও লিখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, কিউ অথবা এইচ যে কোনো একটা লিখলেই হলো। তাহলে এখানে যতটুকু আমাদের কিউ এর মান পাইছি সেই কিউ এর মান এখানে বসাও।
এম এর মান আমরা বের করব যে কতটুকু বরফ বলছে, আর বরফ গলানোর সূত্র তো 80, তো এইখানে করলে m ইকুয়াল টু পাবো 442 গ্রাম। তার মানে 1 মিনিটে 442 গ্রাম বরফ গলবে। কি কারণে গলবে? কারণ 1 মিনিটে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিছু পরিমাণ তাপ আসবে, সেই তাপটা কি করবে? 442 গ্রাম বরফকে গলাবে। ঠিক আছে, আমরা কি করতে পারি দেখো, এইখানে এই দুই পার্টে আমরা বলছি, তাহলে প্রথমে আমরা কিউ এর মান বের করছি, তারপরে কিউ ইকুয়াল টু ml দিছি। আমরা কিন্তু আরেকটু শর্টকাটে করতে পারতাম। এখানে কিউ ইকুয়াল টু যদি আমরা কি করতাম, এই কিউ পরিমাণ তাপ দিয়ে কি করছি, 0 ডিগ্রি বরফটাকে 0 ডিগ্রি পানিতে পরিণত করছি, তাই না? আমরা এখানে যদি আমরা সরাসরি ml লিখে দিতাম, তাহলে কিন্তু এখান থেকে আমরা m এর মানটা প্রথমবারে পেয়ে যেতাম। তো যেহেতু আমরা 1 নম্বর অঙ্কটা প্রথম করলাম, এখানে আমি কি করলাম, প্রথমে আমি কিউ এর মানটা বের করে তারপরে কিউ ইকুয়াল টু ml দিছি। পরবর্তী অঙ্কগুলোতে আমি কিউ ইকুয়াল টু ml বা mst মানে তাপ দেওয়ার ফলে যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে mst লিখবো, আর তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, শুধু অবস্থার পরিবর্তন হয়, তাহলে ml লিখবো। তো এই কাজগুলো আমি কি করবো, এইখানে বসাই দিব, দ্বিতীয় পার্ট আর করবো না, তাহলে আমাদের অঙ্কটা একটু শর্ট হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে বলছি কি, একটি দেয়ালে দুইটি তলের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দেয়ালটিকে 3 গুণ চওড়া করে একদিকে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে এবং প্রতি একক ক্ষেত্রফলে তাপ পরিবহনের হার একই থাকলে নতুন তলের তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে বের করো। মনে করো এই আমাদের একটা দেয়াল, ঠিক আছে, এবং এটা পুরুত্ব ধরলাম আমি ডি ছিল, আমি এই প্রান্তের তাপমাত্রা দিব 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই প্রান্তের আমি তাপমাত্রা দিব 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমার প্রথম অবস্থায় বলছে যে একটি দেয়ালের দুইটি তলের তাপমাত্রা, এটা আমাদের দেয়াল, একটা তলে আছে 25 ডিগ্রি আর একটা তলে আছে 20 ডিগ্রি। এখন বলছে 25 ডিগ্রি 20 ডিগ্রি থাকবে, তারপর বলছে দেয়ালটাকে 3 গুণ চওড়া করে। 3 গুণ চওড়া মানে দেয়ালটা আমাদের মোটা হয়ে গেছে এরকম, আগে ছিল d1 ইকুয়াল টু যদি d হয়, দ্বিতীয় অবস্থায় d2 এর মান হবে 3d, আগে থেকে 3 গুণ চওড়া। তো 3 গুণ চওড়া করার পর আমি যদি এইখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি, তাহলে আমি এইখানে কতটুকু তাপমাত্রা আমি পাবো। ঠিক আছে, এই আমাদের প্রশ্ন যা আছে বলা সেটা আমি লিখছি। তারপর আমরা এখানে বলা আছে শর্ত হিসেবে কি বলা আছে, প্রতি একক ক্ষেত্রফলে তাপ পরিবহনের হার একই থাকবে। আচ্ছা, এটা দেখি আমরা, এটা আমাদের 1 নম্বর চিত্র, এটা আমাদের 2 নম্বর চিত্র। তাহলে আমি 1 নম্বরের জন্য আমি প্রথমে কাজ করি। 1 নম্বরের জন্য আমরা প্রথম করতেছি। তো 1 নম্বর পরিবর্তে কি পরিমাণ তাপ পরিবহন হবে দেখো তো, Q ইকুয়াল টু Ka θ1 মাইনাস θ2 ইনটু T ডিভাইডেড বাই D। প্রশ্নে আমাকে কি বলছে, প্রতি একক আয়তনে প্রতি একক ক্ষেত্রফলে তাপ পরিবহনের হার, কিউ মানে কি, কতটুকু তাপ পরিবহন হবে, তাপ পরিবহনের হার, হার মানে কি প্রতি একক সময়, হার মানে কি সময় দ্বারা ভাগ না, তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি কিউ বাই টি মানে কি তাপ পরিবহনের হার, তাহলে কে এ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই d1। তাহলে এটা আমাদের 1 নং ইকুয়েশন। ঠিক আছে, তো যেহেতু আমরা 1 নং করছি, এখানে দিলাম q1 t1 a1, ঠিক আছে, সবগুলো 1 1 দিয়ে দিলাম, d1 এর মান d, এটা বসিয়ে দিলাম এখানে। এখন যদি আমরা 2 নং চিত্রের জন্য যদি 2 নং এই জন্য যদি 2 নং এর জন্য কি হবে, তাহলে সেম জিনিস হবে না, q2 বাই t2 ইকুয়াল কি হবে, k2 a2 θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই d2 মানে কি 3d, তো d2 জায়গায় আমি সরাসরি 3d টা বসাই দিলাম, সমস্যা তো নাই। তাহলে এটা আমাদের 2 নং ইকুয়েশন। আমরা যদি 1 আর যদি আমরা 2 দিয়ে করি, আচ্ছা 1 নং 2 নং পরে দেখি, এটা কি তাপ পরিবহনের হার, তাই না? তাহলে q1 বাই t1 মানে কি 1 নম্বরের জন্য তাপ পরিবহনের হার, q2 বাই t2 মানে কি 2 নম্বরের জন্য তাপ পরিবহনের হার। একটু এটা বলো তো, প্রতি একক ক্ষেত্রফলে তাপ পরিবহনের হার একই থাকলে, তার মানে 1 নম্বরের জন্য তাপ পরিবহনের হার যতটুকু, 2 নম্বরের জন্য তাপ পরিবহনের হার সেম। আমরা কি বলতে পারি, শর্ত মতে q
Q1 বাই T1 ইকুয়াল কি হবে Q2 বাই T2। আমরা বলতে পারি K1 A1 θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই D K2 A2 θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই 3D। দেখো প্রথম অবস্থায় আমার দেয়ালটা যদি ইটের তৈরি থাকে, দ্বিতীয় অবস্থায় কি আমি কংক্রিটের কি ঢালাই দিয়ে দেয়াল দিব? প্রশ্নে কি আমাকে এরকম বলছে যে প্রথম অবস্থায় তোমার ইটের ঢালাই একটা রডই আছে, দেয়াল ছিল, দ্বিতীয় অবস্থায় তুমি কি করবা? ইটের বদলে কংক্রিট দিবা। এরকম কথা বলছে? বলে নাই কিন্তু। মানে প্রথম অবস্থায় যদি আমার দেয়ালটা যদি ইটের তৈরি হয়, দ্বিতীয় অবস্থায় কিন্তু দেয়ালটা ইটের তৈরি। প্রথম অবস্থায় যদি কংক্রিট হয়, দ্বিতীয় অবস্থায় কিন্তু দেয়ালটা কংক্রিটের। আমাদের কিন্তু কোথাও বলে নাই যে দেয়ালের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, দেয়ালের ম্যাটেরিয়াল যদি সেম হয় তাহলে তার তাপ পরিবহন করার ক্ষমতাটা কি একই থাকবে না? কারণ এইখানে তাপ পরিবহনাঙ্ক যে কথা, এইখানে কি তাপ পরিবহনাঙ্ক একই হবে না? কারণ কি আমাদের K1 আর K2 সেম। তারপর আবার বলছি কি একক ক্ষেত্রফল, তার মানে A1 এর মান 1, A2 এর মান 1। আর দূরত্ব এখানে D, এখানে 3 গুণ, তাহলে D আর 3D এর মধ্যে D এটা কাটা, এটা যদি আমরা মান বসাই, এটা তো আমাদের 1 নং এর জন্য, তাই না? এই যে 1 নং, এতটুকু 1 নং, এতটুকু 2 নং ক্ষেত্র। কিন্তু 1 নং এর মধ্যে দেখো তো θ1 এর মান কত? 25। তাহলে θ1 এর মান 25, θ2 এর মান 20। 2 নং চিত্রের ক্ষেত্রে দেখো তো θ1 এর মান কত? 25, θ2 এর মান বের করতে হবে, নিচে আছে 3। এটা ক্যালকুলেশন করলে তুমি θ2 এর মান পাবা, মানটা হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, আমি তো ক্যালকুলেশন করতেছি না, বইতে যা আছে দেখে দেখে আমি তুলে দিতেছি, ঠিক আছে? এখানে একটু ওপর খেয়াল করো কি করছি আমরা একটা ডি পুরত্বের আমরা কি করছি, একটা দেয়াল দিয়েছিলাম। দেয়ালে মনে করো যে এই বোর্ডটাই চিন্তা করো, বোর্ডটা এরকম অবস্থায়, বোর্ডটা না দেয়ালে দিতে হলে সুবিধা তো ক্যামেরাটা নিলে ঘুরানো লাগবে, নাহলে আমি বলে দিতাম তোমাদের। ধরো যে এই আমাদের দেয়ালটা আছে, ঠিক আছে? দেয়ালে এই প্রান্তে আমি তাপমাত্রা দিছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই প্রান্তে আমি তাপমাত্রা পাইছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই প্রান্তে আমি 25 ডিগ্রি তাপ দিছি, কিন্তু ওই প্রান্তে আমি 20 ডিগ্রি তাপ পেয়েছি। কারণ কি, তাকে একটা দূরত্ব অতিক্রম করতে হবে। কারণ কি, তাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে তাপটা আস্তে আস্তে তাপমাত্রাটা কমে যাবে। সেম জিনিস, এই প্রান্তে আমি 25 ডিগ্রি তাপমাত্রা দিচ্ছি, এই প্রান্ত থেকে যখন এই প্রান্তের দিকে তাপটা পরিবহন হবে, তাকে একটা দূরত্ব অতিক্রম করা লাগবে না? তো দূরত্ব অতিক্রম করতে করতে কি হবে, তার তাপের মান আমি এখানে যতটুকু দিব, এই দূরত্ব অতিক্রম করতে করতে তার তাপের মানটা কি কমে যাবে। তাহলে ডি দূরত্ব অতিক্রম করতে তার 5 ডিগ্রি তাপমাত্রা কমে। তাহলে এখানে দেখো তো 3 গুণ তাপমাত্রা তাকে অতিক্রম করতে দিচ্ছে না? 3 গুণ তাপমাত্রা যদি অতিক্রম করতে হয়, এখানে তো তাপের মানটা আমি আরো একটু কমই পাবো, এটা স্বাভাবিক। কিন্তু কতটুকু কম পাবো সেটা কি করতে হবে, এই ক্যালকুলেশনের মাধ্যমে আনতে হবে, ঠিক আছে? আমাদের শর্ত যেটা বলছে যে প্রতি একক ক্ষেত্রফলে তাপ পরিবহনের হার সমান। তাহলে তাপ কিউ মানে তাপ পরিবহন, তাহলে আপনাকে যদি আমরা টি দ্বারা যদি ভাগ করি তাহলে কি তাপ পরিবহনের হার, তাহলে 1 নম্বরে তাপ পরিবহনের হার সমান হবে 2 নম্বরে তাপ পরিবহনের হার। দুইটা ইকুয়েশন সমাধান করে দিলে আমি এখানে কিউ এর মান কত হবে সেটা আমরা পাই গেলাম। আপনাদের বলছে 1 সেন্টিমিটার পুরো একটি লোহার বয়লারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফুটন্ত পানি আছে। আমরা যদি একটা বয়লার রাখি, ধরে একটা বয়লার বাইরে থেকে দেখতে মোটামুটি এরকম দেখা যাবে আর কি। বয়লার আমরা দেখছি যারা মোটামুটি এরকম একটা ড্রামের মতন থাকে, এটা বদ্ধ থাকে, এটার মধ্যে কি আছে, পানি আছে। প্রশ্ন বলছে এই বয়লারের মধ্যে, বয়লারটা কতটুকু পুরো, 1 সেন্টিমিটার পুরো, মানে বয়লারটা যেই মেটালের তৈরি সেই মেটালের পুরুত্ব হইতেছে 1 সেন্টিমিটার। তাহলে এই যে পাতটা আছে, যে পাতটা আমরা ব্যবহার করছি সেই পাতটা হলো 1 সেন্টিমিটার পুরো। বলছে এই বয়লারের ভিতরে 100 ডিগ্রি তাপমাত্রা ফুটন্ত পানি আছে, তাহলে এইখানে যে ভিতরে যে পানিটা আছে তার তাপমাত্রা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তারপর বলছে বয়লারের উত্তপ্ত তরলের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। তাহলে কি কি মান দেওয়া আছে আমরা একটু লিখি। তাহলে আমাদের এরিয়ার মান দেওয়া আছে 1 মিটার স্কয়ার, নিচের তাপমাত্রা হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের তাপমাত্রা 150 ডিগ্রি, মানে এই যে আমি যে চুলা জ্বালাই দিছি
এখানে তাপমাত্রা আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে মেটাল প্লেট মানে বয়লার যে পদার্থের তৈরি, মেটাল একটা মেটাল প্লেটের তৈরি, তাহলে মেটাল প্লেটের নিচে তাপমাত্রা আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, মেটাল প্লেটের উপরে আছে পানি, পানির তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের θ1 এর মান আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, θ2 এর মান আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে থেকে ভিতরের দিকে তাপটা পরিবহন হবে। আচ্ছা, তাপটা যদি বাইরে থেকে যদি ভিতরে যদি যেতে চায় তাহলে তার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে? আমাদের পাতটা যতটুকু মোটা ততটুকু দূরত্ব তাকে অতিক্রম করতে হবে না? কতটুকু পাতটা মোটা বলতো? এই যে দেওয়া আছে 1 সেন্টিমিটার পুরু। তার মানে আমার চুলাটা জ্বলতেছে এখানে, তাহলে আমাদের তাপটা প্রথম কোথায় পেতেছে? এই যে আমাদের যে বয়লারটা আছে, যে মেটালটা তৈরি, মেটালের গায়ে তাপটা পড়তেছে। তার মানে এই তাপটা আবার আমার টেন্ডেন্সি কি, তাপটা আমি কোথায় পাঠাবো? পানির মধ্যে পাঠাবো। পানিটাকে আমি বাষ্প করতে চাই, তাই না? বয়লারের কাজকে পানিটাকে বাষ্প পরিণত করা। তাহলে তুমি চুলা জ্বালাই দিছো, তাহলে প্রথমে কি করছে? এই যে বয়লারটা সারফেসে যে তাপটা এটা আঘাত করছে। তাহলে বয়লারের যে মেটালটা আছে, মেটাল প্লেটের এখানে তাপমাত্রা আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপটা আমি কোথায় দিতে চাই? ভিতরে দিতে চাই, পানির মধ্যে দিতে চাই। তাহলে কতটুকু দূরত্ব তাকে অতিক্রম করতে হবে? যতটুকু মোটা প্লেট ততটুকু তাকে দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে ডি এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার। যতটুকু পুরু ততটুকু দেখো, এই আমাদের মেটাল, ধরো যেটা আমাদের মেটাল প্লেটের পুরুত্ব, এই প্রান্তে তাপমাত্রা আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, উপরে আছে পানি, উপরে তাপমাত্রা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 150 থেকে যদি আমি 100 ডিগ্রি তাপমাত্রায় যেতে চাই, কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে? আমার এই পাতটা যতটুকু মোটা ততটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে। যতটুকু দূরত্ব অতিক্রম করলে θ1 থেকে θ2 তে যাওয়া যায়, ততটুকু আমার ডি এর মান। তাহলে ডি এর মান আছে কতটুকু? 1 সেন্টিমিটার। তারপরে বলছে নিচে তাপমাত্রা 150 ডিগ্রি সেন্টিগ্রেড, লোহার তাপের পরিবাহিতা 0.2 সিজিএস একক। তার মানে কে এর মান দেওয়া আছে 0.2 সিজিএস একক। তারপরে বলছে বয়লার হতে কি হারে পানি বাষ্পীভূত হবে। আচ্ছা, এখন কথা হলো বয়লার হতে পানিটা কেন বাষ্প হবে? কারণ হচ্ছে এই যে বাইরে থেকে যখন চুলাতে জ্বালাই দিচ্ছে, বাইরে থেকে তাপটা পানির মধ্যে যাবে, কারণ পানিতে 100 ডিগ্রি তাপমাত্রা ফুটতেছে, তাকে যদি আমি আর একটু তাপ দিই তাহলে সে কি করবে? পানি থেকে সে চেহারা পরিবর্তন করে বাষ্প চলে যাবে। তাহলে বাষ্প কেন হবে? কি কারণে বাষ্প হবে? বাইরে থেকে তাপ দিতেছে, তার মানে যতটুকু তাপ ওই 1 সেন্টিমিটার পুরুত্বের মধ্যে দিয়ে বাইরে থেকে ভিতরের দিকে ঢুকবে, সেই পরিমাণ তাপের জন্য কি হবে? পানি বাষ্পীভূত হবে। প্রশ্ন আমাকে বলছে কি হারে, কি হারে মানে প্রতি একক সময় কতটুকু তরল বাষ্প পরিণত হবে, সেটা বের করতে হবে। আচ্ছা দেখি, তাহলে আমাদের প্রথম কাজ কতটুকু আগে তাপ পরিবহন হয় সেটা বের করা। তাহলে Q ইকুয়াল টু Ka θ1 মাইনাস θ2 ইনটু T ডিভাইডেড বাই D। আচ্ছা, এই Q পরিমাণ তাপের জন্য কি হবে? Q পরিমাণ তাপ যদি বাইরে থেকে যদি পানির ভিতরে যায়, তাহলে 100 ডিগ্রি তাপমাত্রা যে পানিটা ছিল সেটা কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প পরিণত হবে না? লিখলে কি কোথাও কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? হয় না। তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কি জানি? Q অথবা H দুটো একই জিনিস। তাহলে কি হয়? ml হয় না? H ইকুয়াল টু ml অথবা Q ইকুয়াল টু ml। তাহলে ml এর মান এখানে থাকলো, তাহলে বাকি থাকে Ka θ1 মাইনাস θ2 ইনটু T ডিভাইডেড বাই D। এখানে m মানে কি বলতো? m মানে কতটুকু ভরের পানি 100 ডিগ্রি তাপমাত্রা পানিটা 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত হইতেছে। তার মানে m মানে কতটুকু বাষ্পে পরিণত হইতেছে সে বাষ্পের ভর, l মানে বাষ্পীভবনের সূত্রতা। তো প্রশ্ন কি বলছে কি কতটুকু বাষ্পে পরিণত হবে সেটা প্রতি একক সময় কত সে মানটা বের করো। মানে আমাদের কেসে বাষ্পীভবনের হার, এই যে কি হারে পানি বাষ্পীভূত হবে। তো হার কথাটা যদি থাকে তাহলে আমরা কি জানি? হার মানে সময় দ্বারা ভাগ। তাহলে কতটুকু বাষ্প হবে? m পরিমাণ বাষ্প হবে। তাহলে বাষ্প হওয়ার হার তার মানে কি m ডিভাইডেড বাই t। আমরা কি করব? এই t টাকে এখন m দ্বারা ভাগ করে দেব। তাহলে m ডিভাইডেড বাই t। তাহলে m মানে কতটুকু তরল বাষ্প হইতেছে, t মানে হার। তাহলে কি কতটুকু তরল বাষ্পীভূত হইতেছে তার হার। এই m বাই t আমাদের আছে, l এর মান হচ্ছে 540, k এর মান আছে 0.2। এখন কথা হচ্ছে 0.2 যেহেতু আমরা সিজিএস একক মানটা ব্যবহার করছি, তার মানে বাকি যা কিছু আছে সবগুলো আমাকে সিজিএস নিয়ে যেতে হবে। এখন এরিয়ার মানটা দেখো তো আমাদের কি দেওয়া আছে 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার তো আমরা ইউজ করতে পারবো না, আমাদের কি করতে হবে? সেন্টিমিটার স্কয়ার নিতে হবে। তাহলে 1 মিটার স্কয়ার মানে কি 1 মিটার ইনটু 1 মিটার, তাই না? 1 মিটার স্কয়ার মানে কি 1 মিটার ইনটু 1 মিটার।
আমি যদি সেন্টিমিটার নিতে যাই তাহলে 1 মিটার মানে কি 1 সেন্টিমিটার ইনটু 1 মিটার মানে 1 সেন্টিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এরিয়া মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। তাপমাত্রা পার্থক্য মানে 150 মাইনাস 100, আর টি তে এখানে ভাগই করে দিছি, আর ডি এর মান আছে 1। এখান থেকে করলে m বাই t এর মান পাবো। m বাই t এর মান হবে 185.19 একক। কি হবে দেখো তো, m যেটা আমরা সিরিয়াস একক করতেছি, m মানে কতটুকু বাষ্প হইতেছে, তার মানে এত গ্রাম, আর t এর একক কি সেকেন্ড, তার মানে গ্রাম পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকবার একটু বুঝাই দিই, তারপর আমরা নতুন ক্লাসে যাই। দেখো এই অঙ্কটা আমরা বলছি কি 1 সেন্টিমিটার পুরো একটি লোহার বয়লারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফুটন্ত পানি আছে। বয়লারের উত্তপ্ত তলের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার এবং নিচে তাপমাত্রা 150 ডিগ্রি সেন্টিগ্রেড। লোহার তাপীয় পরিবাহিত 0.2 সিএস একক হলে বয়লারতে কি হারে পানি বাষ্পীভূত হবে। তো আমরা প্রথমে যদি এটা যেভাবে করতে পারতাম, প্রথমে কিউ এর মানটা বের করতে পারতাম, তারপর কিউ ইকুয়াল কি দিতাম 100 ডিগ্রি, কিউ মানে কতটুকু তাপ পাইছে, বাইরে থেকে ভিতরে কতটুকু তাপ গেছে, সেই কিউ এর মানটা বের করে তারপর কিউ ইকুয়াল কি লিখতে পারতাম ml, m ইনটু l, কারণ 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করব। তোমরা সেটা দুইভাবে বের করতে পারো। যেহেতু আমরা এখন আগে দুটো অঙ্ক করে ফেলছি, এখন আমরা আর এই বৃহৎ প্রসেসে যাব না, আমরা এখানে একটু শর্টকাট করে ফেলবো। আমরা কি করছি, আমাদের এই যে বয়লারটা নিছি, বয়লারের যে পাত দিয়ে তৈরি, সেই পাতটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরো, তার মানে পাতের আমি নিচে তাপ দিচ্ছি চুলা জ্বালা 150 ডিগ্রি, তাহলে তাপটা কি হচ্ছে এই 1 সেন্টিমিটার দূরত্ব দিয়ে তাপটা পরিবহন হইতেছে, হওয়ার পর এই যে আমাদের এই উপরে যে পানিটা আছে এইখান থেকে তাপটা সে পানির মধ্যে ট্রান্সফার করতেছে। তাহলে চুলা থেকে পানি পর্যন্ত তাপ দিতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে, আমাদের পাত যতটুকু পুরো তার মানে 1 সেন্টিমিটার, এই কারণে ডি এর মান 1 সেন্টিমিটার। এই ডি এর মানটা নিয়ে তোমাদের প্যাচ কাটবে, এই কারণে তোমাকে যাওয়ার আগে এই জিনিসটা আবার একটু বুঝে দেখলাম। ডি মানে তুমি কোথা থেকে তাপ দিতেছো আর কোথায় তাপটা তুমি পৌঁছাতে চাইতেছো। তাপ দিতেছো কি তুমি চুলা থেকে, চুলা থেকে তাপটা দেখো তো কোথায় কাজ করতেছে, তোমার টেন্ডেন্সি কোথায় দেওয়া, পানির মধ্যে তাপটা দাও, তাই না? তুমি যখন চুলা জ্বালাইতেছো তখন তাপটা দিতেছো বয়লারের যে পৃষ্ঠতল আছে সেই পৃষ্ঠতলে তুমি তাপ দিতেছো, তাহলে তাপ দিতেছো পৃষ্ঠতলে, কিন্তু তোমার তাপটা দেওয়া ইচ্ছা ছিল পানির মধ্যে। তাহলে তোমার পৃষ্ঠতল থেকে পানি পর্যন্ত এইটুকু তোমার তাপটা পরিবহন করতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, পৃষ্ঠ যতটুকু মোটা, পৃষ্ঠ বলতে মানে পাত্র যতটুকু মোটা, পাত এখানে আছে 1 সেন্টিমিটার, তার মানে যেখান থেকে তুমি তাপ দিতেছো আর যেখান থেকে পৌঁছাতে চাইতেছো দুইটার মধ্যে যতটুকু দূরত্ব সেটা হবে ডি এর মান। তা এখন নতুন অঙ্ক শুরু না করে নেক্সট ক্লাসে নতুন অঙ্ক শুরু করবো। আজকের জন্য এতটুকুই।